বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গন্ধরাজ গাছের মে মাসের পরিচর্যা। আমাদের বাগানের সবথেকে সুগন্ধযুক্ত ফুলের গাছ হলো এই গন্ধরাজ। এই গাছের অসাধারণ ফুল দেখে আমরা নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করি, কিন্তু প্রতিস্থাপন করার পর থেকেই শুরু হয় নানান রকম সমস্যা। প্রথম যে সমস্যাটা শুরু হয়, গাছে কুঁড়ি তো প্রচুর আসে, কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরেও সেই কুঁড়ি ফুলে পরিণত হয় না। দ্বিতীয় সমস্যা, অনেক সময় গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসার পর ধীরে ধীরে হলুদ হয়ে কুঁড়িগুলো ঝরে পড়ে। তৃতীয় সমস্যা, বেশিরভাগ পাতা হঠাৎ করেই হলুদ হয়ে ঝরে পড়ে। সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পারি। তাছাড়া আজকের ভিডিওতে বলবো কোন কোন কারণে গাছের কুঁড়ি ঝরে পড়ে। তাছাড়া গাছের কুঁড়ি, যে সমস্ত প্রচুর পরিমাণে কুঁড়ি আসে কিন্তু সেই কুঁড়িগুলো ফুলে পরিণত হয় না, আবার কখনো কখনো দেখা যায় গাছের পাতা হলুদ হয়ে যায়। তো এগুলো কেন হয়, কি কারণে হয়, সবটাই বলবো আজকের ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সম্পূর্ণ ঘরোয়া খাবার এই গাছে প্রয়োগ করে আমি কিন্তু আমার বাগানের গন্ধরাজ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাই। কি সেই ঘরোয়া খাবার, কিভাবে গাছে প্রয়োগ করতে হবে সেই খাবার, সবটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গ্রীষ্মের বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি ফুল হলো এই গন্ধরাজ। কিন্তু গন্ধরাজ গাছে শুরু হয় নানান রকম সমস্যা। প্রথম যে সমস্যা, পয়েন্ট নাম্বার 1, গন্ধরাজ গাছে কুঁড়ি তো প্রচুর আসে, কিন্তু সেই কুঁড়ি অনেক সময় দেখা যায় যে ফুলে পরিণত হয় না। কুঁড়ি থেকে ফুলে পরিণত হওয়ার পেছনে অনেক রকম কারণ রয়েছে। প্রথম যে কারণ, সেটা হলো আমরা আমাদের বাগানের গন্ধরাজ গাছকে কোথায় রাখবো। এই গাছ যেহেতু একটা গ্রীষ্মকালীন গাছ, তাই এই গাছকে আমাদেরকে ফুল সানলাইটে রাখতে হবে। কিন্তু এই মে মাসের প্রচন্ড দাবদাহের সময় আমরা আমাদের বাগানের গন্ধরাজ গাছকে যদি গ্রিন নেটের ছায়ায় রাখতে পারি তাহলে খুব ভালো হয়। অথবা সকাল থেকে 10টা পর্যন্ত যদি আমরা কোনো জায়গায় রাখি যেখানে খুব ফুল সানলাইট আসে, সেরকম জায়গায় রাখতে পারি। অথবা বিকাল 4টে থেকে সন্ধ্যা সূর্যাস্তের সময় পর্যন্ত যদি আমরা সানলাইটে রাখতে পারি তাহলেও খুব ভালো রেজাল্ট দেখা যায়। কিন্তু যদি দুপুরবেলা চড়া রোদ্দুরে আমরা আমাদের বাগানের গন্ধরাজ গাছকে রেখে দিই তাহলে কিন্তু দেখা যায় অনেক সময় গাছের মধ্যে স্ট্রেস চলে আসে, গাছের কুঁড়িগুলো আর ফুলে পরিণত হতে চায় না। আবার যদি একেবারে ছায়া জায়গায় রেখে দিই তাহলেও কিন্তু ফুলে পরিণত হতে চায় না। তাই সূর্যের আলো কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এই গাছকে রোদ্দুরে তো রাখতে হবে, কিন্তু দুপুরবেলা চড়া রোদ্দুরে একেবারেই রাখা যাবে না। বন্ধুরা, পয়েন্ট নাম্বার 2, অনেক সময় দেখা যায় যে গন্ধরাজ গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। কিন্তু কেন এই কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে? কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে রয়েছে স্ট্রেস। অনেক সময় হঠাৎ করে টেম্পারেচার আপ ডাউন হয়। দিনের বেলা প্রচন্ড গরম, আবার রাত্রে দেখা যায় অনেক সময় যে খুব ঠান্ডা। তো এই সময় কিন্তু গাছের কুঁড়ি খুব বেশি হলুদ হয়ে ঝরে পড়তে পারে। তাছাড়াও রয়েছে জলের একটা বিষয়। জল যদি আমরা খুব বেশি গাছের টবের মাটিতে প্রয়োগ করি, যদি টবের মাটি খুব বেশি কাদা কাদা হয়ে থাকে তাহলেও গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। আবার যদি খুব বেশি শুকনো হয়ে যায় তাহলেও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ার সম্ভাবনা দেখা যায়। পয়েন্ট নাম্বার 3, আমাদের গাছের পাতা খুব বেশি হলুদ হয়ে যায়। এই গন্ধরাজ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে একটা মূল কারণ হলো টবের মাটি খুব বেশি শুকিয়ে যাওয়া। আমরা আমাদের গন্ধরাজ গাছ যখন প্রতিস্থাপন করি তখন যদি কোকোপিট এবং কম্পোস্ট না দিয়ে প্রতিস্থাপন করি তাহলে এই সমস্যাটা কিন্তু খুব বেশি দেখা যায়। তাই এই গন্ধরাজ গাছে যদি তোমরা কোকোপিট দিয়ে প্রতিস্থাপন না করে থাকো তাহলে এই মে মাসে অবশ্যই তোমাদের গন্ধরাজ গাছে কিন্তু মালচিং করতে হবে। কোকোপিট অথবা গাছের শুকনো পাতা দিয়ে এই গাছের মালচিং করতে হবে। কোকোপিট হলে খুব ভালো হয়। তো দেখো বন্ধুরা, আমি আমার এই গন্ধরাজ গাছে মালচিং করেছিলাম, যার ফলে তোমরা দেখতেই পাচ্ছ যে কত নতুন নতুন রুট এসেছে। এই যে সাদা সাদা রুটগুলো দেখছো, এগুলো কিন্তু নতুন রুট। এই রুটগুলো কিন্তু এই কোকোপিট দিয়ে মালচিং করার ফলেই এসেছে। যত নতুন রুট আসবে ততই কিন্তু গাছের বৃদ্ধি হবে। তাই সব সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে এই গ্রীষ্মকালে ফুলের দিকে বেশি মনোযোগ না দিয়ে গাছের কিভাবে বৃদ্ধি হয় সেই চিন্তা করতে হবে। গাছকে সুস্থ রাখতে হবে। এই প্রচন্ড গরমে আমরা যদি আমাদের বাগানের গাছকে সুস্থ না রাখতে পারি তাহলে কিন্তু গাছ মারা যাবে এবং গাছে ফুল তো ফুটবেই না। এই গন্ধরাজ গাছের মাটি কখনোই কিন্তু একেবারে শুকনো হতে দেবে না। সব সময় এই গাছের মাটি যেন ভেজা ভেজা থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তবে এমনও যেন না হয় যে আমরা জল প্রয়োগ করছি কিন্তু ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে না, যার ফলে রুট খারাপ হয়ে যাচ্ছে। তো এই ছোট ছোট বিষয়গুলো একটু মনে রাখতে হবে। ড্রেনেজ হোলটাকে চেক করতে হবে এবং গাছে পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করতে হবে। আবার ফুল সানলাইটের মধ্যেও রাখতে হবে। তাই সব সময় যদি আমরা একটু ভেজা ভেজা না রাখি তাহলে কিন্তু এই গাছের কুঁড়ি খুব বেশি পরিমাণে ঝরে যায়। এই গন্ধরাজ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে আরও একটা কারণ রয়েছে, সেটা হলো নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এবং আয়রনের অভাব। নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এবং আয়রনের অভাব হলে অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যায়। পাতার শিরা সবুজ থাকে এবং বাদবাকি অংশ হলুদ হয়ে যায়।
আজকের ভিডিওতে যে খাবারটা আমি এই গাছে প্রয়োগ করব সেই খাবারের মধ্যে কিন্তু সবকিছু রয়েছে। এছাড়াও আরো একটা কারণে এই গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায়, যে বিষয়টার উপর আমরা কিন্তু খুব বেশি লক্ষ্য দিই না। টবের মাটি যদি খুব বেশি ক্ষারীয় হয়ে যায় তাহলেও কিন্তু গাছের পাতা খুব বেশি হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। তাই এমন একটা খাবার এই গাছে প্রয়োগ করতে হবে যেটা টবের মাটিকে সবসময় অ্যাসিডিক রাখবে। বন্ধুরা, এবার আসি পয়েন্ট নাম্বার 4। পয়েন্ট নাম্বার 4 হলো আমাদের গাছের পাতা অনেক সময় দেখা যায় এইভাবে কালো কালো হয়ে যাচ্ছে, গাছের কুঁড়িগুলো কালো কালো হয়ে শুকিয়ে যাচ্ছে। তো এটা হয় কিন্তু অনেক সময় মাকড়ের কারণে। আমাদের গাছে প্রচুর পরিমাণে মাকড়ের আক্রমণ হয়, পাতার তলায় ছোট ছোট মাকড়ের আক্রমণ হয়, আমরা খুব বেশি লক্ষ্য করি না, কিন্তু হঠাৎ করেই দেখা যায় যে গাছের কুঁড়িগুলো এবং পাতা কালো হয়ে ঝরে যাচ্ছে, শুকিয়ে ঝরে যাচ্ছে। তো এই সমস্যা থেকে মুক্তির একটা মাত্র উপায় হলো গাছে কীটনাশক প্রয়োগ করতে হবে। যেহেতু গ্রীষ্মকাল তাই জৈব কীটনাশক হলে খুব ভালো হয়। আর জৈব কীটনাশক মানে কাকা। এই কাকা কীটনাশক যদি আমরা আমাদের গাছে প্রত্যেক মাসে 2 বার করে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু এই সমস্যাগুলো একেবারেই থাকে না। তো আমি আমার গাছে প্রত্যেক মাসে 15 দিন অন্তর অন্তর এই কাকা কীটনাশক প্রয়োগ করি। 1 লিটার জলে 2 ml গুলে খুব ভালোভাবে গাছের পাতায়, পাতার তলার দিকে খুব ভালোভাবে স্প্রে করলে এই সমস্যা একেবারেই আর থাকে না। বন্ধুরা, এবার বলি পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 5 হলো ফার্টিলাইজার। এই গাছে কোন ফার্টিলাইজার প্রয়োগ করলে এই সমস্ত সমস্যা একেবারেই আর থাকবে না। যে খাবারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, বোরন, জিঙ্ক, এমনকি গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা একেবারেই কমে যাবে, সেটা হলো পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসাকে আমি কিন্তু 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি এই পেঁয়াজের খোসার জল গন্ধরাজ গাছে প্রয়োগ করি এবং তোমাদেরকেও এই পেঁয়াজের খোসার জল প্রয়োগ করার কথা বলবো। এটা গাছে প্রয়োগ করলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এটা হলো ন্যাচারাল সিউইড। ন্যাচারাল সিউইডের কাজ করবে এই পেঁয়াজের খোসা ভেজানো জল। তো এখানে আর কিছুই নেই বন্ধুরা, 1 লিটার জলে আমি 3-4টে পেঁয়াজের খোসাকে খুব ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো খুব ভালোভাবে ভিজে গেছে, দেখো জলের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নিতে পারলে ছেঁকে নেবে, অথবা যদি আস্তে করে ঢেলে নিতে পারো, দেখো আমি যেভাবে ঢেলে নিচ্ছি তোমরা এইভাবে ঢেলে নেবে। অর্থাৎ এই পেঁয়াজের খোসাগুলো যেন টবের মাটিতে না যায়, তো কারণ ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখান থেকে 500 ml জল অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই পেঁয়াজের খোসা ভেজানো জল আমি কিন্তু ডাইলিউট করে তবে প্রয়োগ করব, সরাসরি কখনোই কোনো খাবার গাছের মাটিতে প্রয়োগ করা উচিত নয়। তো এই খাবারের সঙ্গে কিন্তু আমি আরো একটা খাবার মেশাবো, যে খাবারটা মেশালে টবের মাটি অল টাইম অ্যাসিডিক থাকবে। তো এখানে আমি আরো 1 লিটার জল ঢেলে নেব। 500 ml পেঁয়াজের খোসা ভেজানো জলের সাথে সাধারণ 1 লিটার জল মিশিয়ে গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। তো এখানে আমি আরো একটা যে জিনিসটা মেশাবো সেটা হলো কফি পাউডার। এই কফি পাউডার গাছের মাটিতে প্রয়োগ করলে, টবের মাটিতে প্রয়োগ করলে টবের মাটি সব সময় অ্যাসিডিক থাকে। অ্যাসিডিক থাকলে মাটি, তাহলে কিন্তু গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া বা গাছের ফুল না ফোটা, পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এগুলো একেবারেই কমে যাবে। আমরা সিউইডের মধ্যে বিশেষ করে যে সমস্ত জিনিসগুলো পাই, যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, বোরন, এই সমস্ত জিনিস কিন্তু এই পেঁয়াজের খোসার মধ্যেও রয়েছে। গাছের কুঁড়ি ফেটে যাওয়ার সমস্যা হলে আমরা যখন বোরন স্প্রে করি সেটাও কিন্তু এই পেঁয়াজের খোসা গাছের পাতায় স্প্রে করলেও সেই একই রেজাল্ট পাওয়া যায়। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু কফি পাউডারের 2 টাকার যে পাতায় যতটুকু পরিমাণ থাকে, 1/2 চামচ পরিমাণ, তো ততটুকুই কিন্তু আমি এই জলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি যেটা মেপে আমি গাছে খাবারটা প্রয়োগ করব। তো দেখো, এটা একটা 8 ইঞ্চি টবে আমি খাবারটা প্রয়োগ করছি। এই 8 ইঞ্চি টবে আমি 2 গ্লাস পরিমাণ জলটা লিকুইডটা দেবো, এবং যেটা 10 ইঞ্চি টব রয়েছে এই 10 ইঞ্চি টবের মধ্যে আমি কিন্তু 3 গ্লাস খাবার প্রয়োগ করবো, লিকুইড খাবার। এই লিকুইড খাবার মাসে 2 বার প্রয়োগ করতে হবে, 15 দিন অন্তর অন্তর। এটা প্রয়োগ করার কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমরা অসাধারণ রেজাল্ট দেখতে পাবে। আমার গাছে, গন্ধরাজ গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে এবং কয়েকদিন আগেই প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল। আবারও কয়েকদিনের মধ্যেই কিন্তু এই কুঁড়িগুলো সমস্ত ফুলে পরিণত হয়ে যাবে। তাই এই খাবারটা যদি তোমরা মাসে 2 বার প্রয়োগ করতে পারো এই মে মাসের প্রচন্ড দাবদাহে, তাহলে গাছের মধ্যে কোনো রকম কোনো স্ট্রেস থাকবে না, এবং গাছকে যদি তোমরা গ্রিন নেটের ছায়ায় রাখতে পারো তাহলে আরো ভালো হয়। গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা অথবা গাছের মধ্যে যে কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা, এটা একেবারেই থাকবে না। তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ আমার এই গন্ধরাজ গাছের পাতা কতটা সবুজ রয়েছে। আমার গাছগুলো কিন্তু সম্পূর্ণ ফুল সানলাইটের মধ্যে থাকে না, গ্রিন নেটের ছায়ায় থাকে। তো যার কারণে এই গাছগুলো কিন্তু এত সুন্দর রয়েছে এবং গাছের পাতাও সবুজ রয়েছে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও এসেছে। আর যদি পারো বন্ধুরা অবশ্যই মালচিং করো। মালচিং করলে দেখবে তোমাদের গাছগুলো কিন্তু এরকম ভালো থাকবে, কারণ গন্ধরাজ গাছ সবসময় ময়েশ্চার মাটি খুব বেশি পছন্দ করে। খুব বেশি শুকনো খটখটে মাটি এই গন্ধরাজ গাছের একেবারেই পছন্দ নয়। যে টিপসগুলো বললাম সেগুলো ফলো করো, খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। গন্ধরাজ গাছে তোমাদের প্রচুর পরিমাণে ফুল আসবে, একটিও কুঁড়ি ঝরে পড়বে না, আর গাছের পাতা তো হলুদ হবেই না।
যদি তোমাদের বাগানের জমিতে এই গন্ধরাজ গাছ থাকে তাহলে পরিমাণে একটু বেশি এই পেঁয়াজের খোসা ভেজানো জল এবং সামান্য কফি পাউডার মিশিয়ে তোমরা কিন্তু জমির মাটিতেও প্রয়োগ করতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। বন্ধুরা, এই ছিল আমার গন্ধরাজ গাছের মে মাসের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় এইরকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। যদি ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক করো, লাইক করলে অনুপ্রেরণা পাই বন্ধুরা। তোমাদের এই একটা লাইক কিন্তু আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।